হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। সকল ছাত্রছাত্রীকে নতুন একটি ক্লাসে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন পড়াশোনাতে। আমরা আজ থেকে শুরু করছি দশম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেই পাঠ্য বইয়ের আমরা সরল সুদ কষা দিয়ে শুরু করছি, অর্থাৎ কোষে দেখি 2 বা দ্বিতীয় অধ্যায় থেকে। আজ আমরা করব 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন উত্তর। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো, সরল সুদ কষা, আমরা এটা নামকরণ আছে সরল সুদ কষা। অ্যাকচুয়ালি বিষয়টা কি আমরা একটুখানি জানবো, ব্যাস আর কিচ্ছু না। ব্যাংকে যদি আমরা টাকা রাখি তাহলে ব্যাংক আমাকে সুদ দেবে, আর যদি ব্যাংক থেকে আমি টাকা নিই, ধার নিই, তাহলে ব্যাংক আমাকে তাহলে সুদ দিতে হবে। তাহলে এইটা হিসাব হয় যে সূত্রের মাধ্যমে, সেইটা আমরা কি জানি, দেখো আই ইজ ইকুয়াল টু এই PRT বাই 100, এই সূত্রের মাধ্যমে হিসাব হয়। এখন এখানে আমরা আই সমান সমান কি জানবো না, আই সমান সমান হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ সুদ। পি তে হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ আসল। দেখো, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ কি হারে আমাকে ইন্টারেস্ট বা সুদটা দেবে। আর টি তে হচ্ছে টাইম, এটা হচ্ছে অলওয়েজ কি না বছর এককে। হলো। এখন এই রেট অফ ইন্টারেস্ট, মনে করো সে কথার কথা বলা আছে 5%, 5% হারে ব্যাংক আমাকে সুদ দেবে। তার মানে বোঝাবে এইরকম, দেখো পার্সেন্টেজ মানে সেটা হচ্ছে 100-র মধ্যে কত, মানে 100-র মধ্যে 5। তাহলে 100-র মধ্যে আমি যদি 100 টাকা ব্যাংকে রাখি, আমাকে 5 টাকা সুদ দেবে কত সময়ের জন্য, সেটা হচ্ছে 1 বছরের জন্য। মানে পার্সেন্টেজ মানে সেটাকে আমরা এইভাবে বলতে পারি। যদি 2 বছরের জন্য হয় তাহলে 10 টাকা সুদ দেবে। তার মানে আমি ব্যাংকে 100 টাকা রাখলাম, ব্যাংক, আমি যদি ব্যাংকে ওই টাকাটা 1 বছর রাখি, তাহলে আমি কিন্তু 5 টাকা সুদ পাবো, যদি 5% হারে সুদ দেয়। এখানে যেমন বলা আছে 12% হারে সুদ দেয়। তার মানে আমি 100 টাকা যদি ব্যাংকে রাখতাম, তাহলে ব্যাংক আমাকে কত টাকা দিত, 12 টাকা সুদ দিত। কত বছর পরে, 1 বছর পরে। কত টাকা রাখলে, 100 টাকা রাখলে। ঠিক আছে। তার মানে এই সূত্রের মাধ্যমে কিন্তু সমস্ত অঙ্কটাই হবে, আর কিচ্ছু না। একদম সিম্পল জিনিস। তাহলে চলো দেখা যাক প্রথম অঙ্কটা আমরা কি বলছি। বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, এইটা আমরা করব, এইটা 1 নম্বর অঙ্ক। যাই হোক, নম্বরটা কোনো কারণে আউট হয়ে গেছে। আমরা কি লিখবো, দেখো অতএব আমরা জানি, না জানলেও লিখবা এই শব্দটা আমরা জানি। দেখো, যেহেতু মাধ্যমিকের খাতা দেখি এবং অঙ্ক খাতাটাই দেখি, সেই কারণে তোমাদের গোপন কিছু টিপস কিন্তু আমি ক্লাস চলতে চলতে দিয়ে যাব। তোমরা একটুখানি জাস্ট লক্ষ্য রাখবা বা একটু ফলো রাখবা এবং সেই বিষয়গুলো একটু মনে রাখবা। দেখো, আমরা জানি, তাহলে কি লিখবো, আই ইজ ইকুয়াল টু PRT বাই 100, অর্থাৎ এই সূত্রটা আমরা জানি। এইবার এখানে কোন কোন মানটা দেওয়া আছে সেটা আমরা শুধু দেখবো। দেখো, আই এর মান আমরা জানি না, সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে। আচ্ছা, দেখো পি এর মান বলা আছে, যেটা আমি ধার নিলাম, তাহলে এটাই আমার হচ্ছে আসল টাকা। তার মানে এটা দেখো বলা আছে 15,000। আর এর মান দেখো বলা আছে 12%, আর টি এর মান দেখো বলা আছে 4 বছর। আমরা বলেছিলাম টি এর মান অলওয়েজ কি হবে, বছর এককে হবে। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাবো, অর্থাৎ আমরা লাইক একটা সমাধান করবো আর কি। সব চারটে, এখানে দেখো চারটে রাশি, একটা হচ্ছে ইন্টারেস্ট বা আয়, একটা পি, একটা আর, একটা হচ্ছে টি। চারটের মধ্যে 3টি দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না, সেটা আমাদের নির্ণয় করতে হবে, ব্যাস আর কিচ্ছু না। দেখো, যেটা তোমাদের গোপন বিষয়টা বলছিলাম, যে এখন কিন্তু মাধ্যমিকে পার্ট পার্ট মানে পার্ট মার্কিং করা হয়। যেমন এই অঙ্কের মার্কস থাকে কিন্তু ফুল 5। আগের সিস্টেম কি ছিল, অঙ্ক পুরো ঠিক হলে তবে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, তাছাড়া কিন্তু পাবে না। কিন্তু এখন তা নয়। এই যে আমরা সূত্রটা লিখলাম, এই সূত্রটা লেখার জন্য কিন্তু 1 নম্বর বরাদ্দ থাকে। ঠিক আছে। তাহলে এটা কিন্তু গোপন জিনিস, জানিয়ে রাখলাম। চলো, তাহলে এবার আমরা মান বসিয়ে দেবো, বাস আর কিচ্ছু না। দেখো, আয় এর মান আমরা জানি না, সেটাই নির্ণয় করব। পি এর মান কত বলা আছে না 15,000,
আর এর মান দেখো বলা আছে 12, টি এর মান বলা আছে 4 বাই 100। দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এবার আমরা গুণ করব। দেখো 4 12 48 আর 15 আমরা গুণ করব। এই যে 4 12 48 আর তার সাথে 15 মানে কি 150, মানে 15 গুণ করলেই হবে। তাহলে দেখো 5 8 40 শূন্য, হাতে থাকে আমার 4, 4 5 20 আর 8 28, 28 আর 4 32 2, হাতে থাকে আমার 3, 4 অক্ষে 4 আর 3 7, তার মানে 720, তার সঙ্গে আর একটা শূন্য টাকা, আর একটা শূন্য হবে। তার মানে 4 বছরে 12% হারে যদি সুদ নেয়, তার মানে 7,200 টাকা কিন্তু সুদ হবে। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? 7,200 টাকা। এই যে 4 বছর পরে ওই টাকা জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? তাহলে আমরা লিখবো অতএব এই যে 7,200 টাকা সুদ দিতে হবে। ব্যাস, আর কিচ্ছু না। হলো। দেখো আর একটা পার্ট মার্কিং এখানে ছিল। এই যে আমি মানগুলো বসালাম, পি এর মান বসালাম 15,000, আর এর মান বসালাম 12, টি এর মান বসালাম 4, এই মানটা বসানোর জন্য কিন্তু আরো 1 নাম্বার। তুমি যদি ক্যালকুলেশন করতে নাও পারো, শুধু এইটুকু পর্যন্ত করে রাখলে কিন্তু 2 মার্কস পাওয়া যাবে। সিস্টেম এখন এইরকম হয়ে গেছে আর কি। ঠিক আছে, চলো গুণটা 5 8 40, 4 5 20 আর 8 28 আর 4 32, 4 অক্ষে 4 আর 3 7, তার মানে একদম ঠিক আছে। তার মানে 7,200 টাকা সুদ দিতে হবে। চলো পরেরটা দেখা যাক কি আছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে দেখো আমরা ওই একই রকম করব। অতএব আমরা জানি, এইটুকু আমরা আগে ফার্স্ট লিখবো, অর্থাৎ সূত্রটাকে আমরা লিখবো 1 নাম্বার পাওয়ার জন্য। যদি অঙ্কটা করতে নাও পারি, তাহলে আই ইজ ইকুয়াল টু এই পি আর টি বাই 100 আমরা লিখে দিলাম। হলো। এইবার দেখো আই এর মান এখানে নির্ণয় করতে বলেছে। পি এর মান বলা আছে 2000, আর এর মান বলা আছে 6%। দেখো টি এর মান কিন্তু এখানে বছর এককে নেই, দিনে হবে। এই যে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। তাহলে আমরা যোগ করে দেখি কত দিন হয়। দেখো জানুয়ারি মাস 31, যেহেতু 2005 সাল বলা আছে, তার মানে লিপ ইয়ার নয়, তার মানে ফেব্রুয়ারি কত দিন হবে? 28 দিনই হবে। তার মানে ফেব্রুয়ারি 28 দিন। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হবে 31-এ, এপ্রিল হচ্ছে 30-এ, আর এখানে বলা আছে 26 মে পর্যন্ত, তার মানে 26 দিনে হবে এখানে। তাহলে দেখো 6 আর 1 7, 8 7 15 আর 1 16 6, হাতে থাকে আমার 1, 2 আর 1 3, 3 6 9 আর 2 11, 3 14, তার মানে এটা পেলাম আমরা 146 কিন্তু দিন। কিন্তু আমরা কি বলেছিলাম যে টাইমটা কিন্তু অলওয়েজ হবে কিন্তু বছর এককে। তাহলে এটা বছরে আমরা কি করে করব? দিনকে বছরে প্রকাশ করতে গেলে কি করতে হয়? 365 দ্বারা ভাগ করতে হয়। তার মানে এত বছর তখন হয়ে যাবে। ব্যাস, এইবার আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে পি এর মান হচ্ছে আমার 2000, দেখো আর এর মান বলা আছে 6, টি এর মান আমরা এখানে বসাবো 146, আর দেখো নিচে আমরা লিখে দেবো 365। তার মানে দেখো 146/365, মানে এটাই বছর হয়ে গেল। আমাকে 1 লাইন তাহলে কম করতে হবে। দেখো দুটো শূন্য আমরা এখানে কেটে দেবো। এটা দেখো 73 দিয়ে কাটা যাবে, 73 দুগুণী 146, আর এটা 5 73 হবে 365। এটা 5 দ্বারা কাটলে পরে দেখো হবে 4 5 20, তাহলে দেখো 4 6 24, 24 দুগুণে 48, তার মানে দেখো অ্যাকচুয়ালি 48 টাকা সুদ নির্ণয়, মানে এই সুদ কত বলেছে? 48 টাকা। তার মানে আমরা লিখবো অতএব 48 টাকা সুদ হবে। ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। দেখো স্ববৃদ্ধি মূল মানে কি, অর্থাৎ আসল এবং সুদ মিলিয়ে কতটুকু হচ্ছে। স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল, আর কিচ্ছু না। তার মানে আমরা প্রথমে কি করব? সুদটা নির্ণয় করে নেব, তারপরে আমরা আসলটা যোগ করে অ্যান্সারটা লিখবো, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে চলো লিখি আমরা। অতএব আমরা জানি, আমরা কি জানি না, আই ইজ ইকুয়াল টু এই পি আর টি বাই 100। হলো। এইবার দেখো আই এর মান আমরা এখানে জানি না, নির্ণয় করব। পি এর মান আমাদের এখানে দেখো বলা আছে 960 টাকা, আর আর এর মান দেখো বলা আছে 8.13%। তার মানে এইটাকে যদি আমরা করি,
3×24 আর 1/25/3% হবে। আর টি এর মান দেখো এখানে 1 বছর 3 মাস বলা আছে, তাহলে 1 বছর কতদিন হয়, কত মাসে 1 বছর হয়, 12 মাস। তাহলে 12 আর 3 কত মাস হলো, 15 মাস। তার মানে এইটা আমি পাচ্ছি 15 মাস। তাহলে এই মাসটাকে বছরে করলে কত হবে, 15/12 বছর, ব্যাস আর কিচ্ছু না। এইবার আমরা এই মানগুলো বসিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। তাহলে চলো পি এর মান কত বলা ছিল, 960 বসালাম। দেখো আর এর মান বলা আছে 25/3, তাহলে 25টা আমরা লিখলাম, 3টাকে আমরা একবারে নিচে লিখবো। আর টি এর মান দেখো উপরে হবে 12, তাহলে নিচের 100 আমরা তো লিখবই, গুণ এই 25-এর সঙ্গে 3 ছিল, গুণ 15-এর সঙ্গে 12 ছিল, এই যে পরপর লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখো একটা শূন্য আমরা কেটে দিলাম, এইটা 5 দুগুণী 10, এইটা আসবে আমার 5 5 25, দেখো এইটা আসবে 3 5 15, আচ্ছা 2 দ্বারা দেখো এইটা আসবে 8 12 96, এটা 2 দ্বারা কাটলে পরে হবে 4 দুগুণী 8, তাহলে 5 5 25, 4 25 100, তার মানে 100 টাকা অ্যাকচুয়ালি কিন্তু আমার সুদ হবে। তাহলে বলেছিল কত, সমূল বৃদ্ধির কত হবে নির্ণয় করি, তাহলে আমরা লিখবো অতএব স্ববৃদ্ধি মূল হবে, সিম্পলি আমরা কি করব না 960 টাকার সঙ্গে আমরা 100 টাকা যোগ করে দেব, দিয়ে নির্ণয় করে দেব। তার মানে অ্যাকচুয়ালি এটা কত আসবে, 1060 টাকা। 960 টাকা ছিল আর 100 টাকা যোগ করলাম, তার মানে 1060 টাকা হবে কিন্তু এখানে অ্যান্সার। দেখো তুমি যদি এই পর্যন্ত করে রাখো, তার মানে এই সূত্র লেখার জন্য 1, সঠিক মান বসানোর জন্য 1, আর এই ক্যালকুলেশন করার জন্য 2, তার মানে 2 আর 2 4 আমি পেয়ে গেলাম। কিন্তু এই অ্যান্সারটুকু না লিখলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। যদি আমি অ্যান্সারটুকু না লিখি তাহলে কিন্তু আমি 5 পাবো না, তাহলে মানে এখানে আমি 4 পাবো। ক্লিয়ার? চলো অঙ্ক করতে করতেই বলে দিয়ে যাবো যে কোথায় কিরকম করলে নম্বর পাওয়া যাবে। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। সেম অঙ্ক, যে সুদ আসল বলেছে, তার মানে আমরা কি লিখব, অতএব আমরা জানি এই I = PR/T/100। তুমি যদি সরাসরি মান বসাতে পারো সরাসরি বসাতে পারো, বা তুমি যদি সাইডে মনে করো না আমি লিখে দেবো I এর মান আমি জানি না, P এর মান আমার এখানে বলা আছে কত, 3200 টাকা। দেখো R এর মান বলা আছে 6%, এই যে R এর মান আমার এখানে কত বলা আছে 6, আর T এর মান দেখো বলা আছে 2 বছর। এইবার আমি বসিয়ে দেবো মান, তাহলে দেখো P এর মান আসলো 3200, R এর মান 6, T এর মান 2, বাই আসবে 100, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 6 দুগুণী 12, 32 আর 12 আমরা গুণ করব, তাহলে দেখো কত হবে, 12 দুগুণা 24-এর 4, হাতে থাকে আমার 2, 3 12 36 আর 2 38, তার মানে 384 টাকা কিন্তু এখানে কি আসবে না সুদ আসবে। চেয়েছে কি সুদ আসল, তাহলে আমি লিখবো অতএব দেখো সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, তাহলে আমরা কি লিখবো, সুদে আসলে তাকে শোধ করতে হবে সমান সমান নিয়েছিল কত 3200, তার সঙ্গে আমরা যোগ করে দেবো কত 384, তাহলে এত টাকা। তাহলে এটা কত হবে, দেখো 32 আর 3 মানে এটা 3584 টাকা কিন্তু হবে অ্যান্সার, তার মানে 3584 টাকা তাকে শোধ করতে হবে, ব্যাস সিম্পলি। চলো 5-এরটা দেখা যাক। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে এত টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। দেখো তিনি কত টাকা জমা, তার মানে কি এখানে কি হবে, পি এর মানটা নির্ণয় করব। তো চলো তাহলে আমরা কি লিখব, দেখো অতএব আমরা জানি, প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে লিখে যাব, ব্যাস আর কিচ্ছু না। তাহলে কি না I = PR/T/100, তার মানে দেখো এখানে এই যে পরিষ্কার বলা আছে 2 বছর পর তিনি সুদ হিসাবে কত টাকা পেলেন, এই যে 840 টাকা, তার মানে এইটা হচ্ছে আমার I এর মান 840,
তাহলে এইবার দেখো পি এর মান আমরা জানি না, আর এর মান বলা আছে 5.25%, টি এর মান দেখো বলা আছে 2 বছর। তাহলে আমরা মানগুলি বসিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। দেখো আয়ের মান আমার এখানে 840, পি এর মান আমরা জানি না, আর এর মান 5.25 গুণ টি এর মান হচ্ছে 2 বাই হচ্ছে 100। তাহলে এবার কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে দেখো পি ইন্টু 5.25 গুণ 2 আর এখানে 840 সঙ্গে গুণ হবে 100। ব্যাস এবার পি এর মান নির্ণয় করবো, মানে অ্যাকচুয়ালি সমাধান আমরা করছি আর কিচ্ছু না। তার মানে দেখো 840 গুণ হচ্ছে 100 বাই হবে 5.25 গুণ 2। দেখো এই দশমিক তুলে দিলাম, তার মানে উপরে কিন্তু আর একটা 100 গুণ হবে, দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে 2 ঘর, তার মানে আরো দুটো শূন্য বসলো আমার। তাহলে দেখো এইটা 25 দিয়ে কাটাকাটি যাবে, যেহেতু শেষে 25 রয়েছে। এটা 4 25 100, দেখো এটা 25 দুগুণা 50, 2 25, 25 অক্ষে 25। দেখো 21 দিয়ে কিন্তু 84কে আমরা ভাগ করতে পারি, কত 4 21 84, তাহলে 21 দিয়ে আমরা একবারে কাটলে 4 21 84, তার মানে এটা পেলাম 40। দেখো 2 দিয়ে কাটলে পরে এটা হবে 2 দুগুণা 4, তার মানে দেখো পি এর মান আমরা পাচ্ছি এই একটা 2, এই একটা 100, এই একটা 40, তার মানে 4 দুগুণি 8। আর এবার দেখো শূন্যগুলো আমরা গুনে লিখবো, 3টে শূন্য হবে, এই যে এখানে দুটো শূন্য আর এই একটা শূন্য, মোট তাহলে কটা হলো 3টে শূন্য, তার মানে 8000 টাকা। তার মানে তিনি কত টাকা জমা রেখেছিলেন, আমরা কি লিখবো উত্তরে, তাহলে অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো 6 দেখা যাক। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে দেখো 3778 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে এটাও একই রকম। তাহলে টাকা ধার নিয়েছিল, তার মানে কি আমার পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি অতএব আমরা জানি কি না আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এইবার দেখো এখানে আয়ের মান বলা আছে 378, কিন্তু এটা প্রত্যেক মাসে, তাহলে আমরা 1 বছরটা ধরে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে 1 বছর মানে কত, 12 দ্বারা গুণ করব, তাহলে এত টাকা পেলাম আমি কি 1 বছরের সুদ। পি এর মান আমরা জানি না, যেহেতু আমাদের টাইমটা সহজ কি বছরে ককে হয় সেই হিসাবে আমরা করব। আর পি এর মান জানি না, তার মানে দেখো এখানে আর এর মান বলা আছে 12%, আর টি এর মান দেখো আমরা এখানে কিন্তু ধরে নিলাম 1 বছর। তার কারণ কি, যেহেতু আমরা টাকাটাকে 12 দ্বারা গুণ করে 1 বছর সময়টা নিয়ে নিয়েছি। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দেবো। দেখো 378 গুণ 12, এইটা ইজ ইকুয়াল টু পি ইন্টু দেখো আর এর মান 12, টি এর মান 1 বাই হবে হচ্ছে 100। তার মানে দেখো এখানে আমরা কত পাচ্ছি 12p, এইটা ইজ ইকুয়াল টু হবে 378 ইন্টু 12 ইন্টু হবে 100। ব্যাস আর কিচ্ছু না। তার মানে দেখো আমরা এই 12 12 এদিক থেকে কেটে দিলাম, তার মানে দেখো পি ইজ ইকুয়াল টু হবে এই যে 3 7 8, তার সাথে দুটো শূন্য, তার মানে 3 লাখ না সরি 37,800 টাকা সে ধার করেছিল। ব্যাস আর কিচ্ছু না। যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে আমরা কি বলবো 37,800 টাকা তিনি ধার করেছিলেন। একদম সিম্পল জিনিস। যেহেতু সমান সমান চিহ্ন আছে মাঝখানে, তাই আমরা দু সাইডে একই রকম সংখ্যা থাকলে বা যে কোনো সংখ্যা আমরা কাটাকাটি করতে পারি। তার কারণ যদি নাও বোঝো, দেখো পি সমান সমান আমরা কি লিখতাম, এইটা বাই 12 লিখতাম, সে তো 12 12 আমার কেটেই যেত, ব্যাপারটা একই আসতো। আমি এখানে এক লাইন কম করলাম, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে দেখো ওই একই জিনিসই আমরা লিখবো, অতএব আমরা জানি কি জানি না আই ইজ ইকুয়াল টু এই পি আর টি বাই 100 হলো। তাহলে এইবার দেখো এখানে কি বলেছে, কত বছরে দ্বিগুণ হবে কোনো টাকা। তাহলে আমি মনে করলাম আসলটা ধরি আসল সমান সমান আমার x টাকা, বা পি টাকাও ধরতে পারতাম, যা খুশি। এইবার বলেছে সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে সুদ আসল মিলিয়ে কত হবে, তাহলে অতএব
এই যে সুদ আসল দ্বিগুণ বলেছে, মানে আসল যা হবে তার দ্বিগুণ, তার মানে 2x টাকা। তাহলে দেখো সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে কি সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে অতএব সুদ সমান সমান কত হবে, আমরা 2x থেকে x বাদ দিলাম, এত টাকা। তার মানে কত টাকা আসবে, আমার x টাকা আসবে। তার মানে x টাকা আমি সুদ বাবদ পেলাম, আসল ছিল আমার x টাকা। এইটুকুই এখানে, ব্যাস, আর কিচ্ছু নেই। কিন্তু এইবার তাহলে আমরা মান বসিয়ে দিই। তাহলে দেখো আয়ের মান সুদ আমি কত পেলাম x, পি এর মান দেখো x, আমি আসল ধরে নিয়েছি। দেখো আর এর মান এখানে বলা আছে 6%, এখানে বলেছে কত বছরে, তার মানে টি এর মান আমরা নির্ণয় করব। তাহলে টি এর মান আমরা জানি না, তাহলে টি এরকমই থাকলো, বাই হচ্ছে আমার 100। তাহলে দেখো এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এইটা হবে 100x, আর এইটা হবে দেখো x ইন্টু 60 হলো। এই দেখো আমরা x x কেটে দিলাম, তার মানে দেখো এখান থেকে t সমান সমান আমরা কত পাবো, 100/6। এটা 3 দ্বারা 2 দ্বারা কাটলে পরে হবে 3, এইটা আসবে 50। তার মানে দেখো t এর মান আমরা পাবো 50 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, দেখো 50 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 ষোলো 48, এই যে 3 ষোলো 48 বাই 2, তার মানে বিয়োগ করলে 2, তাহলে 16 15 2 এর 3। তার মানে দেখো টি এর মান আমরা পাচ্ছি এখানে 16 15 2 এর 3 বছর। তার মানে যে কোনো টাকা, সে যে ক টাকায় রাখি না কেন, যদি আমরা 100 টাকাও ব্যাংকে রাখি, যদি 6% হারে সরল সুদ দেয় তাহলে 16 বছর 16 15 2 এর 3 বছরে ওই টাকাটা আমার ডবল হয়ে যাবে, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে চলো পরেরটা দেখা যাক। বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করে। তার মানে এবার দেখো আর এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কি লিখবো, অতএব আমরা জানি। এইটা আমরা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে লিখবো, তার কারণ এই সূত্র দিয়ে অঙ্ক হবে। I ইজ ইকুয়াল টু এই PRT/100। দেখো কি বলেছে, 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ, তার মানে যে পরিমাণ সে সুদ দিয়েছে সেই পরিমাণটা কত, আসলের 3/8। তার মানে আমরা এখানে ধরে নেব আসল, ধরি এই আসল সমান সমান পি টাকা ধরতে পারো বা এক্স টাকা, যা খুশি, এক্স ধরলে অনেকটা বুঝতে সুবিধা হবে, সেই হিসাবে আমরা করলাম এক্স টাকা। তাহলে এইবার সুদ কত হবে, দেখো বলেছে আসলের, তার মানে আসল হচ্ছে শব্দটা আসল, তার সঙ্গে একটা র যুক্ত আছে, তার মানে গুণ হবে, র এর থাকলে গুণ হয়। তার মানে আসল যা ছিল আমার, তাহলে আসল আমার এখানে কত ছিল এক্স, তার সঙ্গে আমি গুণ করব 3/8, তার মানে এত টাকা হচ্ছে কি আমার সুদের পরিমাণ। তার মানে দেখো এখানে আমি পি এর মান পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার আয়ের মান, তাহলে দেখো আর এর মান আমি জানি না, আর টি এর মান দেখো বলা আছে 6 বছর। তাহলে আমি এই মানগুলো বসিয়ে দেবো, তাহলে আমি আর এর মান পেয়ে যাব। তাহলে দেখো আর এর মান আমি কত পেলাম, সরি আয়ের মান আমি কত পেলাম, তাহলে 3x/8 বাই 100, পি এর মান দেখো x, আর এর মান আমি জানি না, দেখো টি এর মান হচ্ছে 6। দেখো এখান থেকে আমি এক্স এক্স কেটে দিলাম, উপরে উপরে কাটা যাবে যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন। তাহলে এইবার দেখো আমি যদি এবার কোনাকুনি গুণ করি তাহলে 6 কত হবে 48, আর এটা কত হবে 300, আরো কাটাকাটি দেখো 3 দুগুণা 6 কাটতো, আমরা 2 দিয়ে কাটলে 50 হতো, সেটাও করতে পারতাম, আমরা পরের বার এসে করছি, অসুবিধা নেই কোনো। তাহলে আর সমান সমান দেখো এইটা হবে 300/48। তাহলে দেখো এটা 8 দিয়ে যাবে, 6 8 48, এইটা দেখো 8 দ্বারা কাটলে পরে হবে 3 8 24, না 8 দিয়ে যাচ্ছে না, দেখো 4 দিয়ে তার মানে কাটতে হবে, এটা 4 12 48, দেখো এটা 4 দিয়ে 4 7 28, 2 20 মানে 4 5 20, দেখো 75 মানে এটা 3 4 12, 3 25 75। তার মানে দেখো আমরা আর সমান সমান কি পেলাম 25/4। তাহলে এটাকে ভাগ করে দেবো, 4 6 কত হয় 24, তাহলে 1, তাহলে 6 পূর্ণ 1-এর 4% হবে অ্যান্সার। তার মানে দেখো আর এর মান আমরা পাচ্ছি 6 পূর্ণ 1-এর 4%, তার মানে এইটাই হবে অ্যান্সার। তার মানে আমরা কি করব, উত্তরে কি লিখবো, বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল 6 পূর্ণ 1-এর 4%, ব্যাস, আর কিচ্ছু না, এইটুকু লিখলেই হয়ে যাবে।
চলো পরেরটা দেখা যাক। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে। তার মানে আমরা কি করব, দেখো এই 5,000 টাকাটা আমরা একবার এই হিসাবে নির্ণয় করব, আবার এই 5,000 টাকার সুদ আমরা নির্ণয় করব এই হিসাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, দেখো অতএব আমরা জানি, বা আমরা জানি লিখে, হ্যাঁ আমরা জানি লিখি, অসুবিধা নাই কোনো। দেখো আমরা জানি লিখতেই পারবো, তখন এটা তো আমাকে লিখতেই হবে। দেখো এই প্রথম ক্ষেত্রে আমরা মনে করছি I1 হলো, এই যে I1 ইজ ইকুয়াল টু, দেখো পি এর মান যদি আমরা একবারে এখানে বসিয়ে দিই, আচ্ছা পি আমি মনে করো লিখেই দিচ্ছি, অসুবিধা নাই কোনো। তার মানে দেখো I1 এর মান, দেখো পি এর মান আমার 5,000 টাকা, এই যে প্রথম ক্ষেত্রে। তার মানে দেখো এটা হচ্ছে কি, সমবায় সমিতি থেকে সে 4% হারে নিয়েছে। তার মানে দেখো আর এর মান হবে 4%, এখানে বছর শেষে দেখো তার বছরে সুদ বাবদ, তার মানে টি এর মান আমার এখানে 1 বছর, সিম্পল। বাই হবে হচ্ছে 100, দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, তার মানে আমার কত লাগছে, 4×5 = 20 টাকা সুদ লাগছে, একদম সিম্পলি। তাহলে আমরা I1 পেয়ে গেলাম, এবং I2 সমান সমান আমরা নির্ণয় করবো, মানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত সুদ পাবো, মানে ব্যাংক থেকে যদি আমি টাকা ধার নিতাম, কত টাকা নেই, 5,000 টাকা, তাহলে আমার কত লাগতো। তাহলে I2 এর ক্ষেত্রে PR2/100 আমরা লিখলাম। তাহলে দেখো এবার পি এর মান আমার কত হবে, 5,000 হবে। ও এখানে একটা শূন্য দেখো কম লিখেছিলাম 5,000-এর জায়গায়, যাই হোক। তাহলে দেখো এইটাকে আমরা একটু ঠিক করে নেবো, ব্যাস আর কিচ্ছু না। তার মানে অ্যান্সারটা একটুখানি বাড়বে। দেখো এইটা হচ্ছে আমার 5,000 ছিল, এই দুটো শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে 50, 4×5 = 20, মানে 200 টাকা কিন্তু এখানে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট হবে। আমি এখানে 500 টাকা লিখে ফেলেছিলাম। তাহলে 5,000, দেখো আর এর মান বলা আছে 7.4, টি এর মান হবে 1/100। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, এখানকে দশমিক তুলে দিলাম, তাহলে নিচে কত হবে, 10, এই একটা শূন্য আমরা কেটে দিলাম। তার মানে দেখো 74-এর সাথে আমরা 5 গুণ করবো, তাহলে 4×5 = 20, শূন্য হাতে থাকে আমার 2, 5 সাথে 35 আর 2 এ 37, তার মানে 370 টাকা তার সুদ লাগতো। এটা I2 মানে কি, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাংক থেকে টাকা ধার করেছিলাম, আর এটা সমবায় সমিতি থেকে। তার মানে সমবায় সমিতি থেকে টাকা ধার করে কি আমার লাভ হয়েছিল, কত টাকা কম দিতে হয়েছিল, তার মানে সুদ বাবদ, এটা থেকে এটা বাদ দেবো। তার মানে আমরা লিখবো অতএব সুদ বাবদ টাকা বাঁচবে, একদম যেরকম আছে ঠিক সেই রকমই আমরা লিখে দেবো, ব্যাস। টাকা বাঁচবে কি করব না, এইটা আমরা বাদ দিয়ে দেবো, 370 থেকে আমরা 200 বাদ দিয়ে দেবো, তাহলে এত টাকা। তাহলে দেখো এইটা বাদ দিলে পরে হবে 170 টাকা, তার মানে অ্যাকচুয়ালি 170 টাকা বাঁচবে। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। দেখো এই 10 নম্বর, আমরা 10টা অঙ্ক করবো বলেছিলাম, তাহলে 10 নম্বর অঙ্ক আমরা চলে এসেছি, অসুবিধা নেই। চলো কি বলা আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তার মানে এখানে আর এর মান নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো লিখবো আমরা অতএব আমরা জানি, এই আমরা জানি কি জানি না, I is equal to এই PR/100 হলো। দেখো I এর মান কত বলা আছে, দেখো 5 পয়সা, একদিনের সুদ বলা আছে 5 পয়সা, তাহলে 5 পয়সা লিখলাম। তাহলে এটাকে টাকায়, যেহেতু সব আমরা একই এককে করবো, তাহলে টাকায় করলে কত হবে, 100 দ্বারা ভাগ, তার মানে এটা 0.05 টাকা হবে। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, দেখো কিভাবে আসবে, 5/100, তাহলে দুটো শূন্য আছে মানে কি 2 ঘর পরে দশমিক হবে, তাহলে সেটাই আমরা এখানে করেছি, আর কিচ্ছু না। ঠিক আছে, ওইটা একবারে করে দিয়েছি। আর পি এর মান দেখো বলা আছে 292 টাকা, যেহেতু এটা টাকা, তাহলে এটাকে টাকায় করলাম। যদি আমরা পয়সাতে করতাম, তাহলে এই 292 টাকাটাকে আমাকে পয়সায় করে পরিণত করে নিতে হতো। ঠিক আছে, দেখো আর এর মান আমরা জানি না, টি এর মান বলা আছে 1 দিন, তাহলে এই দিনটাকে আমরা কি করব, বছরে করব, তার মানে কত হবে, 1/365, এত বছর হয়ে গেল। ব্যাস এইবার আমরা মান বসিয়ে দেবো,
তার মানে দেখো আয়ের মান আমার এখানে বলা আছে 0.05 বা 5/100, আমরা 5/100 লিখি, দেখো কত সুবিধা হবে, 5/100 লিখলাম। তখন পয়সাকে টাকায় করলে পরে আমাদের 100 দ্বারা ভাগ করতে হয়। পি এর মান বলা আছে 292, এইটা গুণ, দেখো আর এর মান আমরা জানি না, টি এর মান হচ্ছে 1/365, তার মানে আমরা এই 100 গুণ লিখলাম 365। দেখো 100 কেন রাখলাম, এই যে 100 100 আমরা তলায় তলায় কেটে দিলাম, সুবিধা হয়ে গেল অনেকটা। এইবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো 292 আর এইটা ইজ ইকুয়াল টু দেখো আসছে 5 গুণ 365, তাহলে আর এর মান কত হবে না 5 গুণ 365, এইটা বাই দেখো আসবে 292। দেখো এইটা 5 দ্বারা কাটাকাটি যায়, আসে 73, তার মানে এইটা মনে হচ্ছে 73 দিয়ে কাটবে। দেখো 73 দিয়ে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে মনে হচ্ছে এটা আসবে 4 3 12, 2 হাতে থাকে আমার 1, 4 7 28 আর 29, তার মানে দেখো এইটা 73 দিয়ে কাটলে পরে হবে 4, এইটা 73 দিয়ে কাটলে হবে 5। দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তার মানে আর সমান সমান আমরা কত পাচ্ছি, 5 5 25/4, তাহলে এইটাকে আমরা ভাগ করে দেবো। তাহলে 25 মানে দেখো 4 6 24 1, তার মানে 6.1/4, তার মানে দেখো আমরা আর এর মান পেলাম 6.1/4। তার মানে রেট অফ ইন্টারেস্ট বা সরল সুদের হার কত হবে, 6.1/4। ব্যাস আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, নিজেরা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি চাও তাহলে আমি এই ক্লাসটার পিডিএফটাও আমি দিয়ে দেবো। তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করবে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে লিখবে বা টেলিগ্রামে গিয়ে লিখবে অনলাইন পড়াশোনা, তাহলে দেখবে চলে আসবে, এই লোগো দিয়েই চলে আসবে, সেইটা সাবস্ক্রাইব করে নেবে, প্লাস চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সেখানে আমি কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা কিন্তু পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না, একদম সেম লেখাটা ডিটো হিসাবে থাকবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ তবে আসছি।